আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান, পড়াশোনা করব খুলনা মেডিকেল কলেজ। হ্যাঁ, যেটা শুনতেছো সেটাই, খুলনা মেডিকেল কলেজ। রিসেন্টলি গতকাল মাইগ্রেশনের রেজাল্ট দিছে এবং সেখানে আমার খুলনা মেডিকেল কলেজ আর কি চলে আসছে। ভাবছিলাম আসবে না, ফরিদপুরে থাকা হবে, কিন্তু চলে আসছে। খুব অল্প ব্যবধানের কারণে চলে আসছে। তো এখন থেকে আমার আর কি ডেস্টিনেশন হচ্ছে খুলনা মেডিকেল। ঠিক আছে, কয়েকদিন পরে ভর্তি হতে যাবো। আচ্ছা ঠিক আছে, আজকের টপিক হচ্ছে আমি একটা চিন্তা করছি যে একটা সিরিজ বানাবো। সিরিজ হচ্ছে ইম্পর্টেন্ট না সকল সূত্র নিয়ে একটা একটা বিষয়ের, কেমিস্ট্রি ফিজিক্স দুটা বিষয়, সমস্ত সূত্র। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করতেছি। ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করতেছি সকল সূত্র, এবং এর বাইরে মানে এই সূত্রগুলোর বাইরে অন্য কোনো কিছু ম্যাথ রিলেটেড, সূত্র রিলেটেড এমসিকিউ এইচএসসি তে অ্যাডমিশনে বা কোথাও ভার্সিটি মেডিকেল আসার সুযোগ নাই। ইভেন বুয়েটে ঠিক আসতে পারে, বুয়েটে একটু আলাদা হিসাব, কিন্তু এর বাইরে তো কিছু নাই সূত্র। তো এর বাইরে কি আসবে আর? ঠিক আছে, চলো আমরা দেখি এখানে কি কি লিখছি, তোমাদেরকে পড়াই। প্রথমে লিখছি হচ্ছে এ এম মানে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর এর মান কত? আপেক্ষিক মান হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। আমার সাথে সাথে তোমরা ই করো না, এগুলা খাতায় উঠায় নাও, এবং ওই সাইডে মানে আমি যেগুলো বলতেছি সেগুলো মানে মানগুলা সেগুলো উঠায় নাও। ঠিক আছে, বাংলা উঠায় নাও। আচ্ছা গেল, এটা তো বুঝতে পারছো আশা করছি যে আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটা ভাগ দিলে ধরো যে অক্সিজেনের ক্ষেত্রে হিসাব করি, অক্সিজেনের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা মান হবে কত বলো তো? 16। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16। ঠিক আছে, এরপর হচ্ছে ইলেকট্রনের চার্জ কিউ। ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, কত বলো? 1.6 × 10⁻19 কুলম্ব। আর এখানে একটা মাইনাস থাকে কারণ ইলেকট্রন নেগেটিভ। আচ্ছা, তো এখানে এটা কি লিখছি? এটা লিখছি হচ্ছে 96,500 কুলম্ব, যার মানে হচ্ছে 1 ফ্যারাডে। এবং নিচে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻, না নিচে হচ্ছে এটাই হবে, এটা তো পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে সম্ভবত। 6.023 1 কুলম্ব, 6.023 × 10⁻23, এটা কি নেগেটিভ ছিল না? চার্জ না, পজিটিভই তো ছিল, পজিটিভই হবে। তাহলে পজিটিভ হলে উপরে গেলে হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, এটা পজিটিভ, ঠিক আছে, উপরে গেলে তো নেগেটিভ, এটা পজিটিভ। ঠিক আছে, এটা অ্যাভোগাড্রো সংখ্যা। তো বিষয়টা কি হলো যে আপেক্ষিক পারমাণবিক ভর গেল, তারপরে ইলেকট্রনের চার্জ, এটা বেরোবে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা দেখো, mvr = nh/2π। 3 নাম্বারটা m কি? m হচ্ছে, এটা হলো ইলেকট্রনের ক্ষেত্রে। ঠিক আছে, ইলেকট্রন, তো m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর r হচ্ছে ওই পরমাণুর তোমার ব্যাসার্ধ। ওই পরমাণুর কি ব্যাসার্ধ? ওই পরমাণু মানে ইলেকট্রনটা যে পরমাণুতে আছে ওই পরমাণুর ব্যাসার্ধ। তারপরে n হচ্ছে কক্ষপথ, কয় নাম্বার কক্ষপথে আছে? 1 নাম্বার থাকলে 1, 2 নাম্বার থাকলে 2, মানে কক্ষপথ নাম্বার, ঠিক কয় নাম্বার কক্ষপথে আছে n। h কি? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h সমান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এই হলো h এর মানটা লিখে রাখো। আর পাই এর মান তো সবাই জানোই, 3.1416, আর নিচে 2। তো এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে অনেক ম্যাথ করা যায় আসলে। ঠিক আছে, ওই কিছু কঠিন সূত্র আছে আর দিয়া ভি দিয়া, এই যেগুলো লাগে না, ব্ল্যাকটাও লাগে না, এগুলাই দিয়ে হবে, সব কভার হয়ে যাবে। আর বিশেষ করে এইটা, যেমন এখানে তুমি এর মান জানো মুখস্থ, m এর মান কত? m এর মান হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তুমি m এর মান জানো, b এর মান আর এক মান, তুমি h এর মান জানো, পাই এর মান জানো, n এর মান নরমালি 1 হয় বা দেওয়া থাকে। তুমি যদি v এর মান জানো আর বাই করতে পারবে, আর এর মান জানো v বাই করতে পারবে। এই সূত্র দিয়া, এই সূত্র
খুবই গুরুত্বপূর্ণ, ওই কঠিন সূত্রগুলো লাগে না। তারপরে আর নট ইজ ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার। এখন R1 এর মান কত? R1 মানে হচ্ছে প্রথম কক্ষপথের জন্য ব্যাসার্ধ, সেটা হচ্ছে 0.53 আর্মস্ট্রং, 0.53 আর্মস্ট্রং বা 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। এটা মুখস্থ রাখবা, এটা লিখে রাখো, এই সূত্রের পাশে এটা লিখে রাখো। আচ্ছা, এগুলো মুছে দিই একটু। তো এই সূত্রগুলোর বাইরে আর সূত্র লাগে না, বুঝছো? অনেক সূত্র দেওয়া আছে বইয়ে, কিন্তু লাগে না, এর বাইরে কি আর লাগে না। তারপরে হচ্ছে যে এই v is equal to v1 divided by n। এখন v1 এর মান কত? v1 এর মান হচ্ছে 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এটা লিখে রাখো, এই সূত্র লিখে এর পাশে লিখে রাখো যে v1 is equal to 2.18 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। গেল এই সূত্রটা। তারপরে 6 নম্বরটা কি? en is equal to e1 divided by n স্কয়ার। আচ্ছা, e1 এর মানটা লিখে রাখো, e1 এর মান হচ্ছে -13.6 eV। আচ্ছা, এখন eV মানে কি? eV হচ্ছে কাজের একক বা শক্তির একক। 1 eV is equal to 1.6 into 10 to the power -19 জুল। তো 1 eV is equal to 1.6 into the power -19 জুল, মানে এটা খুবই ছোট একটা মান, ঠিক আছে? এটা খুবই ছোট একটা মান। তো এই সূত্রটার পাশে এই দুটো জিনিস লিখে রাখো। তারপরে কি? তারপরে সূত্র হচ্ছে c is equal to f ল্যামডা। তুমি c কে বলতে পারো v, c কে এখানে আলোর বেগের জন্য c, নরমাল বেগ হইলে v, f হলো ফ্রিকোয়েন্সি তুমি নিউ লিখতে পারো, নিউ। তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তো এটা একটা সূত্র যে v is equal to f ল্যামডা বা v is equal to নিউ ল্যামডা বা c is equal to f ল্যামডা বা c is equal to নিউ ল্যামডা। তারপর একটা সূত্র e is equal to hf। তো e হলো শক্তি আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আগে লিখে দিছি। প্লাঙ্কের ধ্রুবকটা সাইডে লিখে রাখো। আর f হচ্ছে ফ্রিকোয়েন্সি, তুমি f এর জায়গায় তুমি কি লিখতে পারো? তুমি নিউ লিখতে পারো। আর এখানে আরেকটা চমকপ্রদ বিষয় হচ্ছে তুমি এখানে e is equal to এত না, তুমি এখানে মানটা বসাই দাও। তুমি মান বসাই দাও। কিসের মান বসাবে বলো তো? তুমি এখানে f এর মানটা বসাই দাও। তো f এর মানটা যদি বসাই দাও, e is equal to f এর মান বসাই দিবা, ঠিক আছে? তো h আর f এর মানটা কি হবে? f এর মান হবে c বাই ল্যামডা। তাহলে c বাই ল্যামডা, এটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে? যেমন e is equal to hc বাই ল্যামডা, অথবা c এর জায়গায় তুমি v বলতে পারো যে hv বাই ল্যামডা, ঠিক আছে? এটা একটা সূত্র হয়ে গেল। কিন্তু এভাবে কানেকশন করে নিবা, এগুলো দরকার নেই, এগুলো তুমি মিলাতে পারবা, তুমি এগুলো মুখস্থ রাখবা শুধু, তাহলেই হবে। আচ্ছা, মার্কারের কাজ একটু সমস্যা করতেছে, ঠিকমতো আসতেছে না। আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারতেছো। আর আমার লেখা না বুঝতে পারো, আমি তো মুখ দিয়ে বলতেছি না, এটা বুঝলেই হবে। আর এরপরে সব চমকপ্রদ সূত্র সিকিউর জন্য, এইচএসসি সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউ বার is equal to 1 by lambda is equal to RH bracket 1 divided n1 square minus 1 divided n2 square। এখানে কোনটার পরিচয় কি? এই যেটা নিউ বার মানে কি? নিউ মানে হচ্ছে কি বলো? মানে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা। এর একক হচ্ছে পার মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা হচ্ছে নিউ বার, ঠিক আছে? এটাকে বলা যায়, এটা ফ্রিকোয়েন্সির সাথে তুলনা করা যায়, ঠিক আছে? যেমন এটা নেগেটিভ না, এটার সাথে তুলনা করা যায়। অত কিছু দরকার নাই। নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, মূলত এটা হলো মেইন সূত্র, এতটুকু হলো মেইন সূত্র। তো 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH। এখানে RH এর মানটা মুখস্থ রাখবা। RH ইজ ইকুয়াল টু তোমার 10 9 6 7 8 ইনটু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। আর এখানে থাকবে একটা দশমিক, ঠিক আছে? এইভাবে এটাই মনে রাখবা। আর কোনো সেন্টিমিটার দিয়ে অন্য কোনো দিয়ে নাকি। RH ইজ ইকুয়াল টু 10 9 6 7 8 ইনটু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, আর একের পর একটা দশমিক দিবা। এটাই মনে রাখবে, এটাই পারফেক্ট। আর এখানে আরেকটা বিষয় যে ভাই n1 কি আর n2 কি, এই মানটা আমার পজিটিভ আসতে হইব। ইলেকট্রন মানে এক্সাম্পল মূলত এখানে নামটা যে মানটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য বের করুন। তরঙ্গ দৈর্ঘ্য তো নেগেটিভ হইব না, কথা বুঝছো আমার কথা? তো তরঙ্গ নেগেটিভ হইব না, এখানে যদি নেগেটিভ মান আসে এটা নেগেটিভ হয়ে যাবো না। তো এখানে একটা পজিটিভ মান বের হইব। দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হয় না, তো বুঝছো? দৈর্ঘ্য যদি নেগেটিভ হয় না, এখানে একটা পজিটিভ মান বের হইব। এখানে পজিটিভ মান বের হইতে হলে
ও তো পজিটিভ আছে, সমস্যা নাই। তো এখানে পজিটিভ ভ্যালু দেবো, এখানে পজিটিভ ভ্যালু দিলে বলো কোনটার মান বড় হইতে হবে, n1 এর মান বড় হইতে হবে, n2 এর মান বড় হইতে হবে। এখানে যদি n1 এর মান বড় হয় এই মানটা আলটিমেটলি ছোট হইব, ধরো 2 হইলো। এখন এখানে যদি n2 এর মান ছোট হয় তো এখানে মান বেড়ে যাবে ধরো 3, আলটিমেটলি কিন্তু মাইনাস বেড়ে গেল। তো এর লিগা মনে রাখবা এখানে পজিটিভ বাই করার জন্য n2 এর মানটা বড় হইব। কি বড় হইব? n2 এর মানটা বড় হইব n1 থেকে। যখন এই শর্তটা পূরণ করব, এই শর্তটার সাথে লিখে রাখো, যখন এই শর্তটা পূরণ করব তখন তুমি আগাইবা। এখন তোমার অত কিছু দরকার নাই কই থেকে কই আইছি কি না আইছে, তুমি দেখবা ধরো কোথায় ছিল n2 হলো কোথায় ছিল, যেহেতু বড় কোথায় ছিল 5 নম্বর কক্ষপথে ছিল, n1 হলো কোথায় আসছে 2 নম্বর কক্ষপথে আইছে। যখন এই জিনিসটা হইব, যখন তুমি এর সাথে মিলাইবা যে হয় n2 বড় n1 থেকে, ব্যাস আর কোনো কিছু বাকি নাই, তুমি এলা মানগুলো বসা দিবা, বাস অ্যানসার বেরিয়ে যাবে, তুমি আমরা তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যাবা। এরপরে দেখবা যে বেনিয়া সহকলা কোন আলোটা কোন আলো হবে, হ্যাঁ সেটা তুমি ভিজিবিলিটি লাইটের ভিতরে কোনটা বের করছো তুমি বের করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে L = 0 to n-1। এর মানে কি L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা তো আমরা জানি যে 1 2 3 4 5 6, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 থেকে n-1। ধরো n = 5 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? 0 1 2 3 4, এটাই হলো এই সূত্রটা, বুঝছো? এই সূত্রটা বুঝাইছে আর কি। আচ্ছা, এরপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে m - L থেকে -L to +L। মানে ধরো তুমি এই 2 এর জন্য L = 2 এর জন্য তুমি বের করবা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বের করবা, তাহলে কি হবে? L = 2 চুম্বক কোয়ান্টাম সংখ্যা বের করবা -L থেকে +L, মানে -2 -1 0 +1 +2 কত হলো? 5টা। এটা হলো বিষয়, বুঝতে পারছো? L = 2 এর জন্য চুম্বক কোয়ান্টাম সংখ্যা 5টা বেরিয়েছে। কি 5টা? -2 থেকে -1 0 +1 +2। এরপর আসো, এরপর তো গেল। এরপর দ্রাব্যতার একক, এখানে একটা দ্রাব্যতার এককের একটা বিষয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। দ্রাব্যতার একক 3টা। প্রথমত দ্রাব্যতার কোনো একক হয় না, আর হইলে 3টা হয়। কি 3টা? প্রথমটা হচ্ছে যেটা একক দেওয়া নাই, শুধু 50 দেওয়া আছে, দ্রাব্যতা 50। মানে কি 50? মানে হচ্ছে 50 গ্রাম per 100 গ্রাম পানি, মানে 100 গ্রাম পানিতে 50 গ্রাম, 100 গ্রাম পানিতে 50 গ্রাম কোনো মৌল বা পদার্থ আছে, এটা বুঝাইতেছে। তারপরে আরো একক আছে, মোল পার লিটার হয়, গ্রাম পার লিটার হয়। মোলকে তুমি যদি আণবিক ভর দ্বারা গুণ দাও, গ্রাম বাইরে হয়ে যায়। মোলকে যদি আণবিক ভর দ্বারা গুণ দাও, মানে মোলের সাথে এটার সাথে যদি আণবিক ভর m দ্বারা গুণ দাও, ওই মৌলের বা ওই পদার্থের বা ওই যৌগের আণবিক ভর দ্বারা গুণ দাও, তাহলে কি হয়? তাহলে এই গ্রাম পার লিটার বাইরে হয়। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে যে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস জলীয় দ্রবণ, এটা লবণ। সিলভার ক্লোরাইড কি? লবণ। এই লবণটা জলীয় দ্রবণে সিলভার প্লাস সিলভার মাইনাস হয় জলীয় দ্রবণে, অ্যাকুয়াস সলিউশন। এখন এটা কেএসপি যখন রাই করতে যাবা, কেএসপি মানে হলো যে জলীয় দ্রবণে ওই মৌলের আয়নগুলোর ঘাত সহ ঘনমাত্রার গুণফল। এখানে ঘাত 1 ঘনমাত্রা, এই সিলভার প্লাসের ঘনমাত্রা, ক্লোরিনের ঘনমাত্রা হয়ে গেল, এই ঘনমাত্রার গুণফলই হচ্ছে কেএসপি। এগুলো হচ্ছে সূত্র, বেসিক্যালি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বেসিক্যালি সূত্র। এই সূত্র থেকে কি আসে? এই সূত্র থেকে এইচএসসি তে সিকিউ আসে, এমসিকিউ আসে, বিশেষ করে যে এখান থেকে তো অনেক আসে, এই তিনটা থেকে অনেক আসে। এটা থেকে তো বোর্ড মানে কমন বোর্ড, এটা তো কোনো না কোনো বোর্ড এটা আসেই, এগুলোও আসে, মানে সবই আসে। এখানে যা লিখছি না এগুলো সবই বোর্ডে সবই আসে। অ্যাডমিশনের এখান থেকে অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসে, শর্ট প্রশ্ন আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে তোমাদের ক্লাসটা কেমন হচ্ছে জানাবো, এবং আমি চেষ্টা করবো কি, এটা তো সেকেন্ড চ্যাপ্টার, আমি থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার তো সূত্র নাই, থার্ড ফোর্থ চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারে যেগুলো আছে পরিবেশ রসায়ন থেকে শুরু করে যেগুলো সূত্র রিলেটেড, ম্যাথ রিলেটেড, ওগুলো এভাবে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমাদের ক্লাস এটা কেমন হয়েছে, এই ধরনের ক্লাস প্রয়োজন কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাইও। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো, এবং কিছু না বুঝে থাকলে আমার কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।